নোয়াখালী কিংবা কেউ রাজশাহী, কেউ ব্রাহ্মণবাড়িয়ায় আছো। এখন এখানকার কিন্তু ভৌগোলিক অবস্থান, সামাজিক অবস্থান, সাংস্কৃতিক অবস্থান এবং রাজনৈতিক প্রেক্ষাপটে প্রত্যেক কিন্তু আলাদা, আলাদা। এখন আমি যদি তোমরা এখানে একটা ছক কাটবে এভাবে ৫ টা কলাম কাটবে এবং ৫ থেকে ৬ টা রো দেবে। ৫ টা কলাম এবং ৫ থেকে ৬ টা রো করে তোমরা এখানে লিখবে পরিবারের সদস্য, ভৌগোলিক অবস্থান, সামাজিক, রাজনৈতিক, তারপরে হচ্ছে সাংস্কৃতিক। এরপরে লিখবা পরিবারের সদস্য হচ্ছে পিতা। পিতার ভৌগোলিক অবস্থান কিরকম আছে তোমার পরিবারে এবং তার অবস্থান কিরকম। এটার জন্য কিন্তু তোমাদের মেবি তো এটার জন্য তোমরা তোমাদের যদি ইতিহাস তোমাদের যে ইতিহাস বই আছে সেই ইতিহাস বইয়ে কিন্তু ইতিহাস ও সমাজ বিজ্ঞান বই আছে সেখানে খুঁজে দেখি একটু কত পৃষ্ঠা যেন আছে। তোমাদের একটা ছক দেওয়া যেটা ভুলে গেলাম পৃষ্ঠা নাম্বারটা। তো তোমরা তোমাদের বই চাইলে কিন্তু সেটা পাইতে পারো। একটু খুঁজে বইতে সামনে কত পৃষ্ঠা যেন আছে। আমার এখানে এই মুহূর্তে মেবি নেট সমস্যা হচ্ছে। আর এই যে এখানে যেগুলো আছে কিন্তু প্রত্যেকটাই একক কাজ। হ্যাঁ, আমি বলছি এগুলো কিন্তু একক কাজ। এই প্রশ্ন তোমাকে হাতে, হাতে দেওয়া হবে এবং এই প্রশ্ন থেকে উত্তর লিখতে হবে। এই যে যেটা হচ্ছে নিজ পরিবার, সহপাঠীর পরিবার সম্পর্কে এটা একক কাজ। আমার পরিবারের সদস্যদের আচরণের প্যাটার্ন, তোমাদের পরিবারের সদস্যদের আচরণের প্যাটার্ন আছে, এটাও একটি একক কাজ। এটাও তোমাদের বোর্ড বইয়ে আছে। আমার কাছে এই মুহূর্তে বইটা লোড নিচ্ছে না, তাই আমি দেখাতে পারতেছি না। সার্ভারটা ডাউন হয়েছে। এনটিআরসি সার্ভারটা একদম পুরোপুরি এখন ডাউন আছে। তো সেজন্য আমি বইটা তোমাদের এখানে অন স্ক্রিনে দেখাতে পারছি না। না, এটা ছাড়া আর কোনো লিখিত পরীক্ষা নাই। এটাই লিখিত পরীক্ষা। এটাই ৫ ঘন্টা হবে। যেহেতু এখানে তোমাদের অনেকগুলো আম এ কাজ আছে। যেমন এখানে ১ম তো আছে যে নিজ পরিবারের কাজ। এরপর হচ্ছে সহপাঠীর পরিবারের আচরণের চিত্র তৈরি করতে হবে। এটা কিন্তু গ্রুপ কাজ। এটা হচ্ছে দলীয় কাজ। এটা দলীয় কাজ করার জন্য তোমাকে এটা একটা গ্রুপ কাজ। একটু খেয়াল করো। ১ম যে প্রশ্নটা এটা কিন্তু একক কাজ। ২য় প্রশ্নটা কিন্তু গ্রুপ কাজ। এখানে তোমাদের দলের যে তোমার এবং তোমার যে বন্ধুরা আছে এখানে কিন্তু ওই যে বেদুইন যে একটা চরিত্র সে সম্পর্কে লিখতে হবে তোমাদের ইতিহাস বইয়ের। এরপর এইটা কিন্তু আবার একক কাজ। পরিবারের একক আমার অবস্থান ভূমিকা। তোমার পরিবারে তুমি কোন অবস্থানে আছো? তুমি তোমার পরিবারের কততম সন্তান অথবা তোমার পরিবারে তোমার কি, কি ভূমিকা আছে? তুমি তোমার পরিবারের উন্নয়নের জন্য কি, কি ভূমিকা পালন করছো? সে সম্পর্কে লিখবা। পরিবার থেকে সমাজ, নববর্ষ আমার সহপাঠীর পরিবার। আচ্ছা, আমরা বাংলা নববর্ষ বাঙালির একটা ঐতিহ্য। এই বাঙালি ঐতিহ্য নববর্ষের সময় তোমার এবং তোমার সহপাঠীর পরিবারের মধ্যে তোমার যে ভালো বন্ধু আছে তার মধ্যে কি, কি কাজ পেয়েছো? এটা কিন্তু ৬ এবং ৭ পৃষ্ঠায় দেওয়া আছে। ওই ধাপ অনুযায়ী ওরকম কলাম করে এটা লিখতে হবে এবং এটা হচ্ছে জোড়ায় বসি মানে তোমাদের ক্লাস থেকে স্যাররা জোড়ায়, জোড়ায় বসাবেন এবং তারপরে এটা লেখাবেন এবং দুজনের জন্য সাক্ষাৎকার প্রতিদিন ৩০ মিনিট পাবে। সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্ন উত্তর আমরা খাতায় লিখবো এবং এরপর আমরা নিচে প্রতিবেদনটি পড়বো। আচ্ছা, এইখানে যেটা বলা হয়েছে এই নববর্ষ সম্পর্কে এই প্রতিবেদনটা দেওয়া হলো। এই প্রতিবেদনটা তোমরা খাতায় লিখবা। লেখার পরে এখান থেকে তোমার টিচার তোমাকে ছোট, ছোট প্রশ্ন করতে পারে। এই যে দেওয়াই আছে প্রশ্নে। এই প্রশ্নগুলোর উত্তরগুলো আবার তুমি সুন্দর, সুন্দর করে খাতায় লিখবা। আর কিচ্ছু না। এক পেজই মানে এত সহজ প্রশ্ন চিন্তার বাইরে। এগুলো 90% সম্ভাবনা আছে।
তো এরপর দেখো এইখানে কিন্তু পাকিস্তান আমলে পহেলা বৈশাখ কিভাবে উদযাপন হতো, জনপ্রিয় ইংরেজি আমলে কি হতো, এই সবগুলোর উপরে তোমার দেখো প্রশ্ন দেওয়া আছে। এটার উপরে তোমাকে বলা হবে যে ছোট ছোট প্রশ্ন করা হবে, যেমন বলা হতে পারে কত সালে প্রথম নববর্ষ উদযাপন শুরু হয়েছিল, উত্তরটা হবে 1556 সালে। কার আমল থেকে নববর্ষ শুরু হয়েছিল, সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের আমলে। এরপর হচ্ছে 1584 সালের কতই মার্চ, এখানে বলা হয়েছে খাজনাতলা পরীক্ষা কখন হয়েছিল, জনপ্রিয়তা এবার হচ্ছে সৌমিত্র শেখর সৌমিত্র শেখর মধ্যে ইংরেজি বর্ণমালা যেটা নববর্ষ আছে সেটা এভাবে এটা করতে হবে। এরপরে তোমাদের যে প্রতিবেদন তৈরি করতে হবে, পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি হওয়ার পেছনে প্রকৃতির কারণ কি, এটা সম্পর্কে লিখতে হবে। তো তোমরা তো এখানে দেখতেই পারো যে এখানে কি কি আছে, এখান থেকে নিয়ে তোমরা সুন্দর করে লিখে নেবা। প্রথমে লিখবা যে লিখবা যেখান থেকে লিখছো প্রথমে লিখবা তারিখ এবং বার, প্রথমে লিখবা তারিখ তারপর বার এবং তারপর হচ্ছে কি সম্পর্কে লিখছো, পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখের হেডলাইনটা কি, তুমি এখানে লিখবা পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস, বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদান। অথবা লিখতে পারো পহেলা বৈশাখ উদযাপন বাঙালির সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব। এটা লিখে তুমি 1 থেকে 1.5 পৃষ্ঠা লেখাটা কমপ্লিট করবা এবং প্রথমে লিখবা তারিখ, তারপর লিখবা কি বার, তারপর তোমার নাম লিখবা এবং তারপরে বিষয়টা লিখে শুরু করবা। এখান থেকে শুরু করতে পারো, যেমন এটা এই বেশিরভাগ ইতিহাসবিদ এটা বাদ দাও, এই লাইনটা বাদ দিয়ে এখানে তারপর এখান থেকে শুরু করো যে 1556 সালে মুঘল সম্রাট জালালউদ্দিন থেকে শুরু করে তুমি লিখে দিলেই দ্যাট চার হবে এবং এখান থেকে তোমাকে কিছু প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলোর উত্তর তুমি দিতে পারলেই তুমি ফুল নম্বর পেয়ে যাবে। এরপরে হচ্ছে যে এই যে কাজটা তুমি করলা, একটু আগে যে জোড়ায় কাজ করলা, এই খ নাম্বারটা, এই যে নববর্ষ আমার সহপাঠীর পরিবার, এখানে যে জোড়ায় কাজ করলা, এই কাজগুলো করার সময় তোমার এবং তোমার পরিবারের যেটা আছিল তারা তোমাকে কি সহযোগিতা করছে কিনা সে সম্পর্কে যদি হয় তুমি এবং তোমার বন্ধু, তাহলে সেটা লিখবা। এরপরে হচ্ছে একটা পরিকল্পনা তৈরি করবে। পরিকল্পনা হচ্ছে তুমি তোমার এলাকার রাস্তাঘাট নির্মাণ হতে পারে, তুমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাও, সেখানে কি করতে চাও সেটা হতে পারে। অর্থাৎ তোমার এইম ইন লাইফ তুমি কি করতে চাচ্ছ সে সম্পর্কে তুমি লিখবা এবং তোমার যে কাজটা করতে চাচ্ছ সেখানে কতজন মানুষ উপকৃত হবে এবং তোমার সেখানে বাস্তব ব্যয় কত, কি কি করবা ইত্যাদি ইত্যাদি। কেমন? তো এটা ছিল নবম শ্রেণীর জন্য। তো নবম শ্রেণীর যারা আছো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন একটু জানাও, আমি ঝটপট উত্তর দিয়ে দেবো। এটা ছিল নবম শ্রেণীর জন্য এবং এখন আমি দেখব অষ্টম শ্রেণী। হ্যাঁ, অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা। নবম শ্রেণীর এটাই শুধু বড় ছিল এবং বাকি সব প্রশ্নগুলো কিন্তু খুব ছোট ছোট। আশা করি খুব হয়ে যাবে এবং তোমরা যারা আছো নবম শ্রেণী তোমাদের যদি কোনো রিলেটিভ থাকে তাদেরকে শেয়ার করে দিতে পারো। কেমন? হ্যাঁ, এটা কিন্তু লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা হবে না, এটা না। লিখিত পরীক্ষা কিন্তু এটা। এবার অষ্টম শ্রেণী একটু যারা আছো একটু অষ্টম শ্রেণীটা দেখে নাও। অষ্টম শ্রেণীর হচ্ছে জীবন ও জীবিকা। পরীক্ষায় আসলে পাগল হয় না। তো ভালোই তো আছে। একটু তোমরা রিল্যাক্স করে পরীক্ষা দিতে পারবা। ছোট প্রশ্ন দিবে, ছোট প্রশ্ন দেওয়া হয়নি। এটা আসলে এনটিআরসি বা মাওসি থেকে কিন্তু কখনোই কোনো স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া হয়নি। তাদেরকে একটা বলা হয়েছিল যে এই ধরনের প্রশ্ন থাকতে পারে। তারা শুধুমাত্র একক কাজ, দলীয় কাজ এবং জোড়ায় কাজগুলো দিয়েছে। আচ্ছা, এবার অষ্টম শ্রেণী যারা আছো তারা একটু
দেখো আমি ৮ম শ্রেণীর যারা সকল শিক্ষার্থী আছো তাদের জীবন ও জীবিকা বিষয় সম্পর্কে একটু বলি। অন্যান্য বিষয়গুলো কিন্তু বলা হয়েছিল যে বই নিয়ে যেতে হবে। কিন্তু জীবন ও জীবিকা বিষয় কিন্তু কোনো মেনশন করা হয়নি। তোমরা হয়তো জেনে থাকবে যে গত যে লাইভ সেশনটা আমি করেছিলাম গতকালকে, সেখানে কিন্তু আমি উল্লেখ করেছিলাম কোন বিষয় নিয়ে যেতে হবে, কোন বিষয় নিয়ে যেতে হবে না স্কুলে, তোমার শিক্ষা প্রতিষ্ঠানে। সেখানে কিন্তু ইংরেজি এবং জীবন ও জীবিকা বিষয় সম্পর্কে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সুতরাং যেহেতু এগুলো দেওয়া হয়নি তার মানে এগুলো যদিও ৮ম শ্রেণীতে জীবন জীবিকা দেওয়া হয়নি, তার মানে জীবন জীবিকার আর বই নেওয়ার প্রয়োজন নেই। তারপর তোমরা নিয়ে যেও, কারণ যদি কোনো কিছু লাগে। তো এবার একটু দেখো, তোমরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা এখন এই মুহূর্তে জয়েন হয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এখন দেখব ৮ম শ্রেণীর জীবন ও জীবিকা। কেমন? তো ৮ম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে দেখো আমরা একটু দেখি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪। জীবন ও জীবিকা এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনার নির্দেশনা দেওয়া রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে। কাজটি করার জন্য মোট সময় ৫ ঘন্টা। তবে প্রকল্পের সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুতি এবং অনুষ্ঠানসূচি তৈরির জন্য জোড়ার আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ খাতায় পূর্ব প্রস্তাবনা তৈরি করবে। প্রথম অংশের পর ৩০ মিনিটের একটি বিরতি থাকবে। অর্থাৎ তোমাদের যে একটা প্রকল্প দেওয়া হবে সেই একটা প্রকল্পের জন্য সময় দেওয়া ৫ ঘন্টা এবং সেখানে তোমরা বন্ধুরা মিলে যারা কাজ করবে তারা আলোচনা করতে পারবে, ডিসকাস করে এরপর তোমাদের জন্য বিরতি দেওয়া হবে ৩০ মিনিট। একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন করা। দেখো এখানে কি বলা হয়েছে, একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন করা। এখন যেটা আছে আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি। এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যেকোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও। এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট রাখো। এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো। তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয়, তাই অবশ্যই বিবেচনায় রাখতে হবে। এখানে যেটা বলা হয়েছে তোমাকে একটি প্রজেক্ট তৈরি করতে হবে, প্রকল্প এবং যেন অবশ্যই পরিবেশ বান্ধব হয়। সমস্যার ক্ষেত্রে বিদ্যালয়, আশেপাশের পরিবেশ, নিজ এলাকার কৃষি, বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি শক্তি, স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ, নিজ প্রতিষ্ঠানের পাঠাগার, বিজ্ঞানাগার এবং ক্যান্টিন। এইখানে যে সমস্যাগুলো আছে এইখান থেকে যেকোনো একটা সমস্যা নিয়ে প্রকল্প তৈরি করতে পারো। নিজ প্রতিষ্ঠানের পাঠাগার তৈরি করতে পারো। এখানে বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ, তুমি যদি মনে হয় তোমার প্রতিষ্ঠানের আশেপাশের পরিবেশ ভালো না, তো সে প্রতিষ্ঠানের আশেপাশের পরিবেশ ভালো করার জন্য তুমি কি করবে? যদি মনে হয় তোমার এলাকার কৃষিক্ষেত্রে তুমি অনুন্নত বা পিছিয়ে আছে, সেখানে কৃষিক্ষেত্রে অগ্রগতির জন্য কি করা যায়? বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি শক্তি এগুলোকে কিভাবে নবায়ন করে কিভাবে কি করতে পারো? স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ সে কিভাবে তুমি ভূমিকা রাখতে পারো? অথবা নিজ প্রতিষ্ঠানের পাঠাগার, বিজ্ঞানাগার, ক্যান্টিন কিভাবে তুমি করতে পারো এবং এগুলো কিভাবে সংস্কার করতে পারো সে সম্পর্কে। এইখানে থেকে তুমি যেকোনো একটা সমস্যা নিয়ে এই যে সমস্যাগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে তুমি যেকোনো একটি সমস্যা নিয়ে এখান থেকে যেকোনো সমস্যা নিয়ে একটি সমস্যা তুমি চাইলে এটা নিতে পারো, এটা নিতে পারো, এটাও নিতে পারো, এটাও নিতে পারো, এটাও নিতে পারো। যেকোনো একটি টপিকস নিয়ে এখান থেকে হ্যাঁ, প্রাপ্তি তোমার উত্তরটা তুমি কোনটা বলো একটু? তোমার উত্তর কোনটা? হয়তো উপরে চলে গেছে। আ কাইন্ডলি তুমি আবার একটু তোমার প্রশ্নটা লেখো, আমি উত্তরটা দিয়ে দেব। কেমন? তো এই যে যেকোনো একটা টপিকস থেকে তুমি এখান থেকে একটা লিখতে পারবা। এখন নিচের পয়েন্টগুলো থেকে নির্বাচিত সমস্যার সমাধান বর্ণনা করবা। তুমি কোন সমস্যাটা এখানে নিচ্ছ? যদি তুমি এখানে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ সম্পর্কে নাও, তাহলে তুমি সেখানে যে সমস্যা সমাধানের জন্য প্রকল্প তৈরি করবে তার বিবরণ দিতে হবে। তুমি এখানে এটা লিখবা। নির্বাচিত সমস্যার বাবদ। তারপর যৌক্তিকতা। তুমি কেন এই টপিকসটা নিয়ে তুমি কাজ করতে চাচ্ছ? এরপর হচ্ছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্ত করা।
তুমি যদি আশেপাশের পরিবেশ সম্পর্কে কিছু করতে চাও, একটা প্রজেক্ট তৈরি করতে চাও এবং সেখানে তুমি খেয়াল করবা এই বিদ্যালয়ের আশেপাশে তুমি যে কাজটা করছো এখানে কোনো পেশাজীবী যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং কোন পেশার লোকের কাছে তোমার যেতে হবে সেই জিনিসগুলো শনাক্ত করতে হবে। এরপর হচ্ছে তুমি যে কাজটা করতে চাচ্ছ সেই কাজটার এই এলাকায় তুমি যে এলাকায় আছো সেখানে চাহিদা কেমন? এটা কে গ্রহণ করবে? এর উৎপাদন কেমন হবে? সবকিছু নিয়ে। ভবিষ্যতে প্রযুক্তি মানে এখন তুমি যে কাজটা করতে চাচ্ছ, এখন তো আমরা জানি আমরা সবকিছু প্রযুক্তি নির্ভর। তো প্রযুক্তি নির্ভর দেশে আমরা যখন কাজ করতে যাব, তখন এটা আবার ভবিষ্যতে নষ্ট হবে কিনা? আমি যদি তোমাদেরকে একটু প্রযুক্তি নির্ভর বলি যে তোমরা এখন তোমাদের প্রত্যেকের বাসায় একটি করে ইলেকট্রিসিটির মিটার আছে। তাই না? এখন এই যে ইলেকট্রিসিটির তোমাদের প্রত্যেকের বাসায় একটা করে ইলেকট্রিসিটির মিটার আছে। ইলেকট্রিসিটি মিটারের যেমন আগে ছিল তোমাদের বাসায় প্রত্যেকে রিডিং লিখে নিতে আসতো। মাস শেষ কোনো এক ব্যক্তি এসে রিডিং লিখে নিয়ে যেত এবং আমার কিছুদিন পরে একটা বিল ধরিয়ে দিয়ে দিত। এখন কিন্তু আর বাসায় সেই রিডিং লিখতে আসে না এবং কিছুদিন পরে বিল নিতেও আসে না। এখন আমাদের ডিজিটাল মিটার হয়ে গেছে। আমরা কার্ডের ব্যালেন্স ট্রান্সফার করি এবং সেই ব্যালেন্সটা আবার আমরা আম মাস শেষ হয়ে গেলে আবার আমাদের মিটারে একটা ওয়ার্নিং দেয়। তারপর আমরা এটা করি। অথবা যদি এটা বলতে পারো যে এই মুহূর্তে তুমি আমার সাথে যে ভাষায় যেভাবে যোগাযোগ করছো, এখন থেকে ১০ বছর আগেও কিন্তু এটা সম্ভব ছিল না। তো তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে আছো এটা কিন্তু আচ্ছা, যেমন এখন যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু একটা ইলেকট্রিসিটি মিটার আছে। অথবা এই যে এই মুহূর্তে তোমরা আমার সাথে যে মাধ্যমে কমিউনিকেশন করছো, এই মাধ্যমটা কিন্তু একসময় ছিল না। এখন থেকে ১০ বছর আগে এটা ছিল না। কিন্তু এখন থেকে ১০ বছর আগে কিন্তু আমাদের কারো সাথে যে যোগাযোগের মাধ্যম ছিল হয়তো প্রত্যক্ষ মাধ্যম অথবা লিখিত মাধ্যম। এই যান্ত্রিক মাধ্যমটা কিন্তু ছিল না। তো আমাদের খেয়াল রাখতে হবে ভবিষ্যতে প্রযুক্তি যদি আসে সেই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের এই মাধ্যমটা আবার হারিয়ে যাবে না তো। প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা। আমি যে প্রকল্পটা করতে চাচ্ছি সেখানে নতুন কোনো পেশার দক্ষতা হবে কিনা? যেমন একটু যদি চিন্তা করি, তোমাদের যে এখন নৈপুণ্য অ্যাপস আছে, সেই অ্যাপস এর মাধ্যমে কিন্তু তোমরা সবকিছু তোমাদের শিক্ষকরা ডাটা ইনপুট করে এবং তোমাদের রেজাল্ট চলে আসে। কিন্তু এখন থেকে কিছু ১০ বছর আগেও কিন্তু সেটা ছিল না। এখানে প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহার প্রস্তাবনা দেওয়া হবে সেগুলোর যে পরিবেশটার উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় করা। এই প্রকল্পটি কি টেকসই হবে কিনা, সবুজ হবে কিনা, আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর হবে কিনা। সমাজ বা মানব কল্যাণ প্রকল্পের ভূমিকা উপস্থাপন করো। তুমি যে প্রকল্প করতে চাচ্ছ সেটা তোমার এলাকার সমাজের কল্যাণ এবং মানব কল্যাণের জন্য কোনো গুরুত্ব রাখবে কিনা সে সম্পর্কে তোমাকে বলতে হবে। তো এরপর হচ্ছে সবার তৈরিকৃত প্রকল্প উপস্থাপনা করার জন্য তোমাদের প্রতিষ্ঠান কি ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে? উক্ত ইভেন্টের জন্য একটি অনুশীলনী তৈরি করা। কাজটা সুন্দরভাবে জমা দেওয়া। এখন এই যে এটাই হচ্ছে ৮ম শ্রেণীর জীবন ও জীবিকার জন্য তোমাদের যে ষান্মাসিক মূল্যায়ন, সে মূল্যায়নের প্রশ্ন এটা হচ্ছে মূল্যায়ন পত্র। কেমন? আর এখানে একটা কাজ করতে হবে, একটি সবুজ প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করতে হবে এবং সেটা কোন টপিকস গুলো করতে পারবা? বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ, নিজ এলাকার কৃষি, বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি শক্তি, স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ, নিজ প্রতিষ্ঠানের পাঠাগার এবং বিজ্ঞানাগার। তোমরা যদি এই প্রশ্নটা কিন্তু তোমাদের যে গাইড বই আছে, গাইড বইয়ে আছে, হ্যাঁ? গাইড বইয়ের মেবি ৮০-৮২ পৃষ্ঠায় এই প্রশ্নটা আছে। নিজ প্রতিষ্ঠানের পাঠাগার, বিজ্ঞানাগার, ক্যান্টিন এর জন্য যে করতে হবে এটা কিন্তু সেখানে আছে।
পরীক্ষায় বই নিয়ে যাওয়া যাবে, হ্যাঁ? কাজ 3 কোন ক্লাসের কাজ 3 বললাম? অন্য কোনো এমসিকিউ প্রশ্ন আসবে না। নবম শ্রেণীর আর কিছু আপাতত বলার মতো নেই। যেটা দেওয়া হলো এটা তোমরা ট্রাই করো। ইনশাআল্লাহ এটাতেই হয়ে যাবে। অষ্টম শ্রেণীর ছেলে, অষ্টম শ্রেণীর আসলে প্রশ্ন খুব ছোট জীবন জীবিকার একটি প্রকল্প তৈরি করতে হবে। এখানে প্রকল্প তৈরি করার জন্য এই প্রকল্পটা কিন্তু তোমাদের হাতে কলমে নেওয়ার জন্য এখন তোমাদের স্কুল থেকে যা কিছু দেওয়া হোক না কেন তোমরা কিন্তু ক্যালেন্ডার বা পুরাতন কাগজ তোমরা যেটা তৈরি করতে চাও, বিদ্যালয়ের আশেপাশে পরিবেশ, নিজ এলাকার কৃষি, এটা একটা প্রকল্প তৈরি করবা এবং সেই প্রকল্প তৈরি করার জন্য তোমাদের যেগুলো দরকার নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বা বিজ্ঞানাগার তোমরা চাইলে এটা করতে পারো এবং এটা করার জন্য তোমাদের যে জিনিসগুলো দরকার হবে সেই জিনিসগুলো কিন্তু তোমরা নিয়ে যাবা। কেমন? তোমরা এখন তোমরা কোনটা করো সেটা তোমরা দলীয়ভাবে কাজ করবা যখন, এটা কিন্তু দলীয় কাজ। তোমাদের ক্লাসে যাওয়ার পরে প্রত্যেকে একটা করে দল গঠন করা হবে এবং দল গঠন করার পরে তোমরা এই কাজটা সুন্দর করে করবা এবং এটার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নিবা এবং ধারাবাহিকভাবে এই কাজগুলো উপস্থাপন করবা। এই যে পয়েন্টগুলো আছে নির্বাচিত সমস্যা, যৌক্তিকতা, এই পয়েন্টগুলো দিতে হবে। মাস্ট বি এই পয়েন্টগুলো দিতে হবে, দিয়ে শেষ করতে হবে। কেমন? এখানে ৮টা ৭টা পয়েন্ট দেওয়া আছে এবং শেষে ৮টা একটা অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে এবং সেই অনুষ্ঠানটি কমপ্লিট করতে হবে এবং একটা উপস্থাপন করার হবে। তোমাদের যে দলনেতা আছে সেই দলনেতার কাজগুলো উপস্থাপন করবে। তো মোটামুটি এই হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য জীবন ও জীবিকার যে মূল্যায়ন সেটা। এছাড়া এর বাইরে কোনো অন্য কোনো কোশ্চেন থাকবে না। এটা তো অষ্টম শ্রেণীরই। এটা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা, হ্যাঁ? তো এই যে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা আমি আবার একটু স্ক্রলিং করছি এবং তোমরা একটু দেখে নাও। অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকার জন্য একটি সবুজ প্রকল্প প্রস্তাবন করতে হবে। তোমাদের ভিতরে অনেকের কনফিউশন আছে যে বিগত দিনগুলোতে তোমাদেরকে অনেক প্রশ্ন দেওয়া হতো। যে ছোট প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে, এটা থাকবে আমরাও দিয়েছি। কিন্তু আসলে এনটিআরসি এটাগুলো কোনো কিছু দেয়নি। যেগুলো দেয়নি তাই তোমাদের জন্য এই ছোট এই প্রশ্নগুলো কমপ্লিট করতে হবে। একটা সমস্যা থাকবে, এই সমস্যা থেকে যেকোনো এই যে এখানে ৫ টা সমস্যা আছে, ৫ টা থেকে যেকোনো একটা সমস্যার উপরে তোমরা একটা প্রকল্প তৈরি করবা এবং সেই প্রকল্প তৈরি করার জন্য এগুলো তৈরি করতে হবে। এখানে কিন্তু একটা হাতে কলমে দেখাতে হবে। এখানে তোমার কাগজ দিয়ে বা যেকোনো জিনিস এটা বানাতে হবে কিন্তু। এই যে বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ তুমি কিভাবে পরিষ্কার করবা, নিজের এলাকার কৃষি সম্পর্কে এটা কিন্তু দেখাতে হবে। তো এরপর দেখানোর পরে তোমাদেরকে এই ধারাবাহিক টার্মগুলো লিখে তারপরে তোমাদেরকে শেষ করতে হবে এবং এই কাজগুলো শেষ করে প্রত্যেকেই শিক্ষকের কাছে জমা দিবা এবং জমা দেওয়ার পরে শিক্ষক এটা দেখবেন, দেখার পরে তোমরা যে যেভাবে করছো না, এটা ক্লাস 9 এর না তো, এটা ক্লাস 8 এর ছিল, হ্যাঁ? তো এই হচ্ছে অষ্টম শ্রেণীর তোমাদের জীবন ও জীবিকা। কেমন? তো এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এটা লিখিত পরীক্ষা। আমি বলছি এটা তোমাদের লিখিত হচ্ছে, লিখিত বলতে একটা প্রজেক্ট করতে হবে। জীবন জীবিকায় লিখিত তেমন কিছু নেই। লিখিত এই যে প্রজেক্ট ক্রিয়েট করবা সেটা উপস্থাপন করতে হবে এবং একটা প্রজেক্ট তৈরি করতে হবে। হ্যাঁ, নবম শ্রেণীর যে অপশন দেওয়া আছে প্রতিবেদনের ২ টি, এটা যেকোনো একটি দেওয়া যাবে। এটা 65 মার্কস এর লিখিত ওয়েটেজ। প্রজেক্ট ক্লাসে তৈরি করে দিতে হবে। 9 ম্যাম আপনি ক্লাস 9 এর উত্তরটা দেন। 9 এর উত্তরটা তো অনেক আগেই দিয়ে দিয়েছি বাবা। এটা হচ্ছে 9 এর উত্তরটা হচ্ছে
তোমরা যখন পরবর্তীতে যে ভিডিওটা দেখো 9 এর উত্তরটা হচ্ছে 23 মিনিট থেকে 23 মিনিট থেকে শুরু করে 60 মিনিট 55 মিনিট পর্যন্ত ছিল। 23 থেকে 55 মিনিট ছিল 9 এর ইতিহাস। আর 55 থেকে শুরু করে এই যে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত হচ্ছে জীবন ও জীবিকা। কেমন? 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত তোমরা যেটা দেখবা 55 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত এটা হচ্ছে জীবন জীবিকা। আর এই ভিডিওরই 23 মিনিট থেকে শুরু করে 55 মিনিট পর্যন্ত ছিল সেটা হচ্ছে ইতিহাস নবম শ্রেণীর। কেমন? তো আমি অষ্টম শ্রেণীর এটা এখানে শেষ করব। হ্যাঁ, অষ্টম প্রতিবেদনে ২ টি বিষয় দেওয়া হয়েছে তাহলে ওইটা অপশন। হ্যাঁ, ওইটা অপশন। তুমি ওইখান থেকে যেকোনো একটা চাইলেই দিতে পারবে। অষ্টম শ্রেণীর প্রজেক্ট এটা লিখতে হবে, বানাতে হবে। লিখিত পরীক্ষার প্রশ্ন তো এটাই। এটা হচ্ছে